নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অবশেষে মুখ খুললেন তৃণমূলের বড় নেতা, দুর্নীতির কথা স্বীকার করলেন গোপনে। চিন্তায় ঘুম উড়েছে তৃণমূল শিবিরের। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ, বিশেষ ঘোষণা সপ্তম পে কমিশন নিয়ে। কেন্দ্রীয় ওবিসি তালিকায় বাদ বাংলার ৩৫টি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। দেখুন কারা কারা পড়ল বাতিলের খাতায়। দেউচায় কয়লা খনির খনন কাজ বন্ধ, নেপথ্যে কি কারণ জানতে নজর রাখুন বিস্তারিত খবরে। এক কেন্দ্রেই ৪২,০০০ জাল ভোটার, বিজেপির দাবি সবাই বাংলাদেশি। জোর হই চৌই রাজ্য জুড়ে, কাঁটাতার পেরিয়ে ঢুকেছিল চুরি করতে, ভারতীয়রাও বুঝিয়ে দিল বাংলাদেশি চোরকে। ফের কমতে পারে তাপমাত্রা, একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কর্মসূচি ছিল ভুয়ো ভোটার খোঁজার, কিন্তু তৃণমূলের ওই বৈঠকে উঠে এলো আবাস প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গ। জেলায় এই প্রকল্পে যে বেনিয়ম হয়েছে সে কথা কার্যত মেনে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, আর সেই অনিয়মের সমস্ত দোষ চাপালেন প্রশাসনের আধিকারিকদের উপরে। বক্তব্য রাখতে গিয়ে উত্তম কিছু শর্ত দেন, বলেন মোবাইলে রেকর্ড করা যাবে না। এই শর্তে উত্তমকে বলতে শোনা যায়, আবাসের তালিকা সমীক্ষা করেছিলেন প্রশাসনের লোকজন। যারা টাকা পেয়েছেন তাদের ৪০% দোতলা পাকা বাড়ি রয়েছে, অথচ গরিবরা বাড়ি পাননি, এরকম অনেকে রয়েছেন। যদি জনপ্রতিনিধিরা সমীক্ষা করতেন তাহলে তাদের দিকে অভিযোগের তীর উঠত। লোকে বলতো তৃণমূলের নেতারা টাকা চুরি করেছেন, প্রশাসনের ভুলে ক্ষতি হচ্ছে তৃণমূলের। উত্তম বলেন, জেলা পরিষদের সদস্যদের বলেছি আবাসের সমীক্ষার তালিকা নিয়ে আসবেন, পরবর্তী জেলা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে। বিজেপি রাজ্য কমিটির সদস্য অসীম মিশ্র বলেন, ওদের নেতারা এত বেশি চুরি করেছেন যে তাদের প্রতি বিশ্বাস হারিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপর গুরুত্ব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা এতদিন যা বলেছি আজ নিজেরা স্বীকার করেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন এবং তাদের বেতন হবে দ্বিগুণ। সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের। শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ। কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে, তা ২ জানুয়ারি থেকে কার্যকর হবে। এরই মাঝে সুখবর, এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন হবে দ্বিগুণ। ২০২৬ সালের মধ্যে হবে রিপোর্ট পেশ, আর ২০২৭-২৮ সালের মধ্যে কার্যকর হবে এই কমিশন। রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ পে কমিশন। এই ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালে, কার্যকর হয় ২০১৯ সালে। জিনিসপত্রের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের। কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকায় বাদ পড়তে চলেছে ৩৫টি সংখ্যালঘু সম্প্রদায়। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলে সূত্রের খবর। শুধুই বাছাই করা সংখ্যালঘুদের বাদ দেওয়ার কেন প্রস্তাব, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে: ১. চুড়িহার, ২. কালওয়ার, ৩. নিকারি মুসলিম, ৪. মহালদার মুসলিম, ৫. ঢুকরে মুসলিম, ৬. বাসনি বসনি মুসলিম, ৭. আবদাল মুসলিম, ৮. কান মুসলিম, ৯. তুতিয়া মুসলিম, ১-০. গায়েন মুসলিম, ১-১. বেলদার মুসলিম, ১-২. খোট্টা মুসলিম, ১-৩. মুসলিম সর্দার, ১-৪. মুসলিম কালান্দার, ১-৫. মুসলিম লস্কর ছাড়াও আরও ২০টি সম্প্রদায়। এদিকে ১১৩ ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকার উপর সমীক্ষা করছে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর। বিভিন্ন জেলায় সেই তালিকা পাঠিয়ে তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে ও আরও বিভিন্ন রকমের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ৬২টি হিন্দু সম্প্রদায়ের তালিকায় আর কোনো অন্তর্ভুক্তি হবে না বলে জানা গিয়েছে। ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিজেপির। দেউচায় কয়লা খনি প্রকল্পের কাজ বন্ধ করে দিল স্থানীয় আদিবাসী মানুষজন। খনিতে নেমে বিক্ষোভ দেখান আদিবাসী মহিলারা। তাদের স্পষ্ট বক্তব্য, সরকার প্রতিশ্রুতি মতো কাজ করছে না, তাই খনি হোক তারা চায় না। জেসিবি মেশিন দিয়ে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের লোকজনকে এলাকা ছাড়া করে আদিবাসী নিয়মে চরকা কেটে দেওয়া হয়। প্রথম থেকেই এখানে খনি বিরোধী আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে অধিকাংশ আদিবাসী। বিক্ষোভকারী মহিলারা বলেন, আমরা খনি চাই না, আমরা জমি দেব না।
প্রতিশ্রুতি মতো সরকার কিছুই করেনি। আজ আমাদের কাছ থেকে জমি নিয়ে নেবে, পরবর্তীতে আমাদের ছেলেদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, এই রকম তো আমরা বাইরে গিয়ে পাব না, তাই জমি ছাড়ব না। এই অভিযোগে এদিন সকাল থেকে দেউচার খনন কাজ বন্ধ করে দেন আদিবাসী মানুষজন। বিশেষ করে আদিবাসী মহিলারা একত্রিত হয়ে খনিতে নেমে কাজ বন্ধ করে দেন। খনন কাজ চালিয়ে যাওয়া জেসিবি পে লোডারগুলি খনি থেকে তুলে দেওয়া হয়। খনন কাজের দায়িত্বে থাকা প্রশাসনের লোকজনকে তাড়িয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের স্পষ্ট বক্তব্য, খনি হতে দেব না। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে ৪২,০০০ ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। দলের বিশেষ প্রতিনিধি দলের একটি সার্ভে রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বিজেপির অভিযোগ, এই ভুজো ভোটাররা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তৃণমূল কংগ্রেস তাদের পরিকল্পিতভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। বিজেপির সার্ভে অনুযায়ী চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালতীপুর, ওল্ড মালদহ, গাজল ও হবিবপুর এই 7টি বিধানসভা নিয়ে গঠিত উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে গড়ে প্রতি বিধানসভায় প্রায় 6,000 ভুতুড়ে ভোটার রয়েছে। আব্দুল জব্বার, আব্দুল খালেক, আনু বেগমের মতো নাম কাগজে কলমে চাঁচলের বাসিন্দা হিসেবে থাকলেও তাদের কোনো অস্তিত্ব মেলেনি। একই ব্যক্তির একাধিক এপিক কার্ড, বাবার নাম এক কিন্তু এপিক নম্বর আলাদা, এমন চিত্র উঠে এসেছে। বিজেপি দাবি করছে এই ৪২,০০০ ভোটার পরিকল্পিতভাবে তালিকায় ঢুকিয়ে ভোট কারচুপির প্রস্তুতি চলছে। তৃণমূল ভুতুড়ে ভোটারের অস্তিত্ব অস্বীকার না করলেও বিজেপির অভিযোগ মানতে নারাজ। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। চুপি চুপি কাঁটাতার পেরিয়ে ঢুকে গিয়েছিল, তারপরই ভারত সীমান্তের বিভিন্ন গ্রামে গিয়ে চুরি করত। কিন্তু কে সেই চোর তা বুঝে উঠতে পারছিলেন না গ্রামবাসীরা। তাই এবার তককে তককে ছিলেন তাঁরা। যেমন বলা তেমন কাজ, সীমান্তে গ্রামবাসীদের হতে ধরা পড়ল বাংলাদেশি চোর। এরপরই অভিযুক্তকে বুঝিয়ে দিলেন ভারতীয়রা, সোজা তাকে তুলে দিলেন বিএসএফ এর হাতে। জানা যাচ্ছে, গভীর রাতে কুচলিবাড়ি থানা এলাকার কোয়ার্টার সংলগ্ন একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে এসেছিল ওই ব্যক্তি। আর সেটাই টের পেয়ে যায় বাড়ির লোকেরা। চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক ছুটে আসে। গ্রামবাসীরা সকলেই তাড়া করে চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। জানা যায়, ধৃত চোর বাংলাদেশের বাসিন্দা। সে চোরা পথে এদেশে প্রবেশ করেছে এবং তার সঙ্গে যোগসাজশ রয়েছে এদেশের বেশ কয়েকজন। তাদের মদতেই এদেশে প্রবেশ করেছে সেই বাংলাদেশি চোর। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সীমা চৌকিতে নিয়ে যায় বিএসএফ। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। মার্চ মাস পড়তেই গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। বসন্তেই গ্রীষ্মের আমেজ ভালোমতো টের পেতে শুরু করছে বঙ্গবাসী। তবে এরই মধ্যে 4 জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমতে পারে। মোটের উপর আগামী দিন 5 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া রয়েছে, তবে বেলা বাড়লে গরমের অনুভূতিও বাড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দিন 5 কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না। আপাতত শুষ্কই থাকবে মহানগরীর আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গের 4 জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 2 পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।